অনুভবে তিব্বত লাক্সারি সোপ। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক, শুরুতেই আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। দেখছেন এটিএন নিউজ। এটিএন নিউজ কিন্তু আপনাদের কথা মাথায় রেখে ঈদের এই সময়টা সাজিয়েছে ডিফারেন্ট সুন্দর কিছু আয়োজন দিয়ে। তার মধ্যেই অন্যতম একটি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনাতে। তারকাদের নিয়ে আমাদের আলোচনা, তারকাদের নিয়ে আমাদের আলাপ। আজ আমাদের মাঝে যেই তারা উপস্থিত আছেন তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেতা আমান রেজা। ঈদ মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেহেতু ঈদ চলছে, আমরা জানতে চাই ঈদ কেমন কাটছে? পরিবার পরিজন, কাছের মানুষদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে সবসময় এভাবেই করি। একটা সময় ছিল নানা নানি দাদি বেঁচে ছিলেন, বাট আনফর্চুনেটলি এখন নেই, তো ওই আমেজটা তো আর হয় না। তারপর ঠিকঠাক। আচ্ছা, এই প্রশ্নটা সবার কাছেই থাকে, আমার কম বেশি, বা আমার মনে হয় সবাই করে, যে ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে পার্থক্যগুলো আসলে কি কি? ছোটবেলার ঈদটা আমার কাছে মনে হয় সময়টা তো খুব পবিত্র একটা সময় থাকে। আমরা অনেক কিছু না জানা থাকে এবং অনেক কালারফুল লাইফ থাকে। বাট যখন ইনোসেন্ট চাইল্ডহুডে যেটা হয়, বাট যখন আমরা স্পেশালি কর্মক্ষেত্রে আসি, তখন নানা রকম কাজ, কর্মব্যস্ততা, ওয়ার্কলোড, প্রেশার, টেনশন সব কিছু মিলিয়ে ওই ঈদটা আর করা হয় না আর কি। অনেকটা বলতে পারেন যে ওই ইমোশনটা বা ওই ফিলিংসটা কাজ করে না। অবশ্যই তাই। সালামের বিষয়টা একটু জানতে, যেটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে যে ছোটবেলায় সালামি অনেক বেশি পাওয়া হয়, বড়বেলায় দিতে হয়। আমার মনে হয় যে আমি দেওয়ার সময় আছি এখন। আচ্ছা, মানে পান কিনা সালামি কারো কাছ থেকে? খুব রেয়ার, বাট মাঝে মধ্যে দেশের বাইরে অনেক সময় সালামি দিয়েছে। আচ্ছা, এখন দেয়ার বিষয়টা বেশি কাজ করে। বাট রিসেন্টলিও গেল কয়েকটা ঈদে কিছু বিজ্ঞজন মামারা সালামি দিয়েছেন, বাট দেশের বাইরে, সেটা দেশে একেবারেই বলতে পারি ভুলেই গিয়েছি কবে লাস্ট পেয়েছিলাম সালামি। মানে বিষয়টা হচ্ছে আপনি ফরেন রেমিটেন্স এখানে ডিস্ট্রিবিউট করছেন, বিষয়টা অনেকটা তাই। তো ছোটবেলায় আমাদের সবারই কিছু এম্বারেসিং মোমেন্টস থাকে ঈদকে কেন্দ্র করে। তার মধ্যে কান্নাকাটি একটা অনেক বড় বিষয়, যে আমার এটাই লাগবে। আর মানে প্যারেন্টসদের যেটা হয়, আসলে আমার কাছে তখন মনে হতো যে আমি এটা চাইছি বলেই বোধহয় আমাকে এটা দিচ্ছে না। সো এমন কি হয়েছে কিনা যে ছোটবেলায় জামার জন্য বা এই ড্রেসটাই লাগবে, আমার এতটুকুই লাগবে, সেটার জন্য কান্নাকাটি করেছে? হ্যাঁ, আমার আমি ক্যারাম খেলতে খুব পছন্দ করতাম। আচ্ছা। তো আব্বু একবার খুব কোন একটা কারণে আব্বু সময় করতে পারছিলেন না, খুব ব্যস্ত ছিলেন। তো বাবা সন্ধ্যাবেলা এসে আমাকে নিয়ে যাবে ক্যারাম কিনতে। এর আগে আমি মোটামুটি কেমত করে ফেলছি, এলাকায় গ্রাম বোর্ড লাগবে আমার। আচ্ছা, যেহেতু আপনি একজন চিত্রনায়ক, বা আপনার সিনেমা করা হয়েছে, অনেক সিনেমা করেন, ঈদকে কেন্দ্র করে আমাদের অনেক ধরনের কাজ আসে, টেলিভিশনেও আসে, হলেও আসে। তো সিনেমা হলে গিয়ে এই সময়টাতে যেহেতু পরিবার নিয়েই সময় কাটানো হয়, তো ঈদকে কেন্দ্র করে শুধুমাত্র ঈদের সিনেমা হলে গিয়ে দেখা হয় কিনা? হ্যাঁ, যদিও এই বছর কোনো ছবি আমার ঈদে আসেনি, বাট ঈদকে কেন্দ্র করে অবশ্যই ঈদের একটা আমেজ থাকে। ঈদে আমাদের অনেকটা মাইন্ড সেট আপও থাকে যে ঈদের ছবি দেখব, এবং ঈদের ছবি সবগুলি ছবি দেখব বা চেষ্টা করব দেখে একটা কম্পেয়ার করা কোনটা ভালো হয়েছে। এবং এটা একটা উৎসবও বটে যে সবাই আমরা হলমুখী হই, এবং এই উৎসবটা যদি সারা বছর ক্যারি করতাম, আমার মনে হয় আমাদের দেশীয় চলচ্চিত্রে একটা বিশাল মাত্রায় পৃষ্ঠপোষকতা হতো। পাশাপাশি এই যে নানা রকমের টেনশন, ডিপ্রেশন বা আমরা অনেক সময় বলছি যে সামাজিক যেই অবক্ষয়টা হচ্ছে, সেটা থেকে অনেকটা আমাদের একটা বড় অংশ বিরত থাকতো। কারণ তাদের মুভি, চলচ্চিত্র মানে কিন্তু একটা মোটিভেশন, একটা আশার আলো দেখায় আর কি। এবং বিনোদন কেন্দ্রিক মানুষগুলো যেটা হয়, আমি দেখেছি মানুষ হিসাবে খুব ভালো হয়। রাইট, এবং এখানে বলাই আছে যে যেই সমাজে বিনোদন বেশি চর্চিত হয়, সেখানে ক্রাইম খুব কম হয়। জি, একদম। সো আমার মনে হয় যে দর্শকরা হলমুখী আবার হচ্ছে, আমাদের জন্য এটা অনেক আশার একটা বিষয়। মাঝখানে একটু ক্রাইসিস ছিল, মাঝখানে দর্শকরা বলছিল আমরা ভালো কোনো
মুভি পাচ্ছি না বা ভালো তেমন কোনো হল নেই যেখানে পরিবার নিয়ে যাওয়া যায়, কিন্তু এখন বোধহয় আবার দর্শকরা হলমুখী হচ্ছে। জি অবশ্যই। আর যদিও দেশে একটা ক্রান্তিকাল পার করে আসছি আমরা, মাঝখানে একটা বেশ অস্থিরতা ছিল, সেটাও একটা বড় ইম্প্যাক্ট পড়েছে আমাদের পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে। শুধু বলছি না, কারণ যেহেতু আমি টেলিভিশন মিডিয়ায় কাজ করি, চলচ্চিত্রে, ওয়েব সিরিজে, মিউজিক ইন্ডাস্ট্রির বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আমি কাজ করেছি। ওভারঅল একটা ইম্প্যাক্ট ছিল। বিজ্ঞাপনে অনেক বিজ্ঞাপন নির্মাতারা বা পণ্য যারা বিজ্ঞাপন নিয়ে কাজ করে তারা মার্কেটে আসতে ভয় পাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে একটা অস্থিরতা ছিল। বাট আমি বরাবরই আমার বাবার একটা কথা বলেন যে রাতের পরে দিন আসে, তো আমি খুব আশাবাদী মানুষ, সব ঠিক হবে ইনশাল্লাহ। অবশ্যই, এবং সেটার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে যতটুকুন কাজ করা দরকার সেটা করব। অবশ্যই। আচ্ছা, আর এটা ছাড়া এমনি হয় কিনা যে ঈদে টেলিভিশনে যে কাজগুলো আসে সেগুলো দেখার সুযোগ হয় কিনা? হ্যাঁ, গত বছর এই দু একটা ঈদে আমারও টেলিভিশনে কাজ এসছিল। তো টেলিভিশনের কাজগুলো দেখা গেল সারাদিন ঘুরে টুরে এসে টিভির সামনে বসলাম, তখন নাটকে দেখা হয় বা আমি তো ব্যক্তিগত ইত্যাদির খুব বড় ফ্যান, ইত্যাদিটা দেখা হয় প্রতি বছরই। আচ্ছা, তো এরকম নানা রকমের অনুষ্ঠান আয়োজনগুলি দেখা হয় প্রতিটা টিভি চ্যানেলে। তো আপনার তো অনেক আগে থেকে কাজ করা হয়েছে এবং এই পর্যন্ত প্রায় 40-এর মতো চলচ্চিত্রে আপনি কাজ করেছেন। তার মধ্যে আপনার পছন্দের চলচ্চিত্র কোনটি? মনসুর আলীর পরিচালনায় সংগ্রাম। আচ্ছা, এই ছবিটা আমার খুবই আত্মার একটা ছবি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস ভিত্তিক একটা ছবি এবং কমনওয়েলথ ব্রিটিশ গভর্নমেন্টের ফান্ডিংয়ে তৈরি এই ছবিটি। বাংলাদেশ, সিঙ্গাপুর সহ ইংল্যান্ডও প্রথম বাংলা ছবি যে 19টি হলে একই সাথে কমার্শিয়াল রিলিজ হয়। তো এটা আমার একটা স্পেশাল ছবি। তাছাড়া ওপার বাংলার জিদ্দার সাথে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়, রাজাচন্দ্রের পরিচালনায় সুলতান দ্য সেভিয়র বড় একটা ব্রেক ছিল আমার জন্য। তো বেশ কয়েকটা ছবি আসলে না বললেই না, এর মধ্যে দুটোই বললাম আপনাকে। আচ্ছা, আর আপনি কোন কাজের জন্য বেশি ভালোবাসা পেয়েছেন দর্শকদের? আমার মনে হয় সুলতান দ্য সেভিয়রের একটা ইম্প্যাক্ট ছিল অনেকটা। তাছাড়া বেশ কিছু চলচ্চিত্র লোকে যেটা মুখে বলে আর কি, যে এই ছবিটিতে আপনাকে খুব ইউনিক লেগেছে বা খুব ভালো লেগেছে, হাফিজউদ্দিনের সেই তুফান, তারপরে আপনার অবভিয়াসলি সদ্য মুক্তিপ্রাপ্ত ময়না, মানজুর ইসলাম মেঘের পরিচালনা। এবং ময়নার আরেকটা বেশ একটা দিক ছিল যে ময়না চলচ্চিত্রটি জুলফিকার আলী জায়দি ভাই একজন পরিচালক, দুজন পরিচালক হলে গিয়ে দেখেছেন, গাজী মাহবুব ভাই এবং জুলফিকার ভাই, এবং উনি বেরিয়ে আমাকে একটা চলচ্চিত্র নতুন একটা মুভি সাইন করিয়েছেন। এবং গাজী মাহবুব ভাই বলছিলেন যে দুঃখের বিষয় আমরা আসলেই পারলাম না তোমাকে ব্যবহার করতে, এটা আমাদেরই ব্যর্থতা। আচ্ছা, তো ঈদের পরে কোনো চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে কিনা? মিনাজ কিবরিয়ার পরিচালনায় শতরূপে শতবার একটি ছবি সেন্সর ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাছাড়া একই পরিচালকের বেঈমান দ্য ট্রেইটর নামে একটা চলচ্চিত্র আশা করছি ডিসেম্বর মাসকে মানে টার্গেট করে, বাট একেবারে রেডি মুভি। ইচ্ছে ছিল তারা মার্চে আসবে, বাট সেটা এখন পিছিয়ে যাচ্ছে ডিসেম্বরের দিকে। আচ্ছা, আর আপনার প্রোডাকশন হাউস থেকে এখন কি কি কাজ হচ্ছে? এই দুটো ছবি যেটা বললাম, শতরূপে শতবার, অ্যাডওয়ার্কসের আমার যে প্রযোজনা সংস্থা অ্যাডওয়ার্কস থেকে শতরূপে শতবার মিনাজ কিবরিয়ার এবং মিনাজ কিবরিয়ার বেঈমান দ্য ট্রেইটর, এই দুটো ছবি আর মুক্তির অপেক্ষায়। এবং সব ঠিকঠাক থাকলে এই বছর আমরা আরেকটি চলচ্চিত্র স্টার্ট করব, গল্পের কাজ চলছে। গল্পের কাজ করছে। আচ্ছা, গল্পের ক্ষেত্রে যেটা হয়, অনেক অভিনেতারাই বলে যে আমি গল্পকে বেশি প্রাধান্য দিই, আসলে গল্পটা কি ধরনের হবে বা কিভাবে পোট্রে করা হবে। সো আপনার ক্ষেত্রে কাজ যখন আপনি করবেন তখন যে কোনো কাজের বা গল্পের কোন দিকটা আপনাকে বেশি টানে? আসলে গল্পের তো একটা পুরো গল্পের একটা ব্যাপার থাকে, বাট চরিত্রায়নের ক্ষেত্রে আমার চরিত্রটার ইম্প্যাক্টটা কি, সেটা আমি কতটুকু ফুটিয়ে আনতে পারবো, আমি যেটা করছি সেটা মানুষকে কতটুকু দাগ কাটতে পারবে বা মানুষকে কতটুকু উপলব্ধি করাতে পারবে যে এই চরিত্রটাই আমি, সেটা আমি খুব প্রাধান্য দেই। যে কোনো চরিত্র করার আগে চেষ্টা করি সেই চরিত্রটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। এবং আমার মনে হয় ইট ডাজন্ট ম্যাটার, আমি অনেক চলচ্চিত্র গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, বাট সেটাই লোকে বলছে আমাকে। যেমন ঝরাপালক একটা কাজ করেছিলাম ওপার বাংলার কবি জীবনানন্দ দাশের জীবনী,
দেন পাপ নামে একটি চলচ্চিত্র সৈকত নাসিরের, সেটার একটি দৃশ্যর কথা খুব বলে লোকে, বিকজ ওটা অনেক ভাইরাল হয়েছিল। তো এরকম অনেক চরিত্রায়ন আছে যে ওই চরিত্রটাই মানুষের স্পেসিফিকলি দাগ কেটে থাকে। মানে ইটস নট নেসেসারি যে অনেক বড় কিছু হতে হবে বা না, একদম সেরকম মেইন কিছুই না, ক্যারেক্টার হতে সেরকম হবে। কিছুই না। এটা হইতে হবে যে মানুষ রিলেট করতে পারে আর কি। আমি পার্শ্ববর্তী দেশের একটি ছবি অ্যানিমাল ছিল, যেখানে ববি দেওলের একটি চরিত্র 10 মিনিটের ছিল, গেস্ট অ্যাপিয়ারেন্স। গেস্ট অ্যাপিয়ারেন্স, বাট বলা হচ্ছে যে ভিলেন ইন্টায়ার ইতিহাসে বলিউডের এবং সবচেয়ে তার বড় একটা অনেক সুন্দর কামব্যাক এটা। সুন্দর একটা কামব্যাক এবং সবচেয়ে সফল একটা ভিলেনিক রোল সে করছে। তো আমিও অনেকাংশে সেটাই বিশ্বাস করি। আমার খুব একটি হিট গান ছিল পিএ কাজলদার একটি চলচ্চিত্রে, পীড়িতের আগুন জলে দ্বিগুণ, জল পরে পাতা নড়ে, সেখানেও আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিলাম। বাট গানটা খুব খুব ভাইরাল হয়েছিল এবং স্টেজে আমি সহ সমসাময়িক যত শিল্পী আমার আছেন বা আমার পূর্ববর্তী অনেক শিল্পীরাও এই গানটা এখনো স্টেজে পারফর্ম করেন। সুতরাং বলা হচ্ছে না যে কোন অংশ দর্শক নিবে। অবশ্যই তাই। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে একটা সময় ছিল যখন আসলে হলে গিয়ে ছবি দেখার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতো, আমাদের দর্শকরা অনেক বেশি আগ্রহী ছিল, যেহেতু আমরা এখন একটা বাজে সময় পার করছি, যদিও কাটিয়ে উঠছি, সো এখনো বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে জন্য দেখা যায় যে অনেক অভিনেতারা কিন্তু অভিনয় বাদ দিয়ে তারা ডিফারেন্ট কোনো একটা পেশাকে বেছে নিচ্ছে বা তারা আসলে সুইচ করছে, এখানে তারা মনে করছে না যে তাদের ক্যারিয়ার খুব ভালো জায়গায় যেতে পারে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, যে কথাটা আমি বললাম আগেই যে রাতের পরে দিন আসে, আমার বাবা এই কথাটা সবসময় বলেন। হ্যাঁ, একটা ক্রান্তিকাল যাচ্ছে এবং পরিতাপের বিষয়, আমরা অনেক বেশি এফেক্টেড যারা আমরা বিনোদন কর্মী আছি, বা সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক বা অন্যান্য অঙ্গনে যারা বিনোদন নিয়ে কাজ করছি। তারপরও কিন্তু অদম্য লোকেরা আপনার সাহস করে করে কাজ করছে, করেই যাচ্ছে, চালিয়ে যাচ্ছে এবং দিনরাত পরিশ্রম করছে যে ভালো কিছু হোক, ভালো কিছু হোক। তো প্রিভিয়াসটিও দেখেছি একদম ভঙ্গুর আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিন্তু এরকম একটি সময় পার করেছে যে যখন ওরা তাদের শিল্পীরা আমাদের দেশে চলে আসতো, তারপর সেখান থেকে 20 লাখ টাকার ছবি ওরা বলে 20 কোটি টাকার বাজেটের ছবি পর্যন্ত ওরা গিয়েছে। তো সুতরাং আমি এখনো মনে করি যে সময় লাগবে, বাট এত বড় একটা 16-17 কোটি লোকের জাতি আমরা বাঙালি, বিনোদন ছাড়া তো চলা অসম্ভব। অবশ্যই, এবং বাঙালিদেরকে তো তাই বলা হয়, বিনোদন প্রিয় জাতি বলা হয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে আসলে আশাবাদী হতেই হবে, সেটা যেটাই হোক না কেন সময়। আমরা আরো গল্প করব, আড্ডা দিব, আমি ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার বাই বিউটি নাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনাতে। আমাদের সাথে রয়েছেন অভিনেতা আমান রেজা। আচ্ছা, আমরা অভিনয় কথা বলছিলাম, অভিনয় ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, যাদেরকে দেখে আমরা বেশ ইন্সপায়ার হই এবং আমরা কিন্তু বলি যে হ্যাঁ, আমরা চাই আমাদের দেশ বলিউড ইন্ডাস্ট্রির মতন হয়ে যায়। সো সেখানে আমরা যেটা দেখি যে একজন তারকার মুভি যখন রিলিজ হয়, তখন তার সেই মুভিটাকে কিন্তু অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মিলে প্রমোট করে, যেটা কিনা খুবই ভালো একটা দিক, এবং তাদের মধ্যে খুব সহানুভূতিতা থাকে, সহমর্মিতা থাকে, বা তারা চায় যে তাদের কলিগও ভালো করুক। আমাদের দেশে এই কালচারটা কেন এখনো গড়ে ওঠেনি? পুরোপুরি ইন্ডাস্ট্রিতে যেহেতু বাণিজ্যিকভাবে গড়ে উঠতে পারেনি, ধুকে ধুকে আসছে, যার কারণে এটাও আমাদের মানসিকতাও এমন হয়নি। মানসিকতা, কারণ যদি আপনার একটা রেগুলার বা নিয়মিত একটা ইন্ডাস্ট্রি থাকতো, বেশি বেশি ছবি আসছেন, মানুষ হলমুখী প্রচুর এবং ব্যবসায়িকভাবে সফল ছবি অনেক আসছেন। আমি জানি আমার ছবি ভালো হচ্ছে, ওর ভালো হচ্ছে, তারটা ভালো হচ্ছে, এবং যেহেতু দুটো ভালো হচ্ছে, 2-3টা ছবি একসাথে ভালো গিয়েছে মানে আমারটা ভালো যাবে, এবং তারকা দুজনই কাজ করছে বা একজনই কাজ করছে এরকম না, যেহেতু পুরো একটা রানিং ইন্ডাস্ট্রি সবাই কাজ করছি, তো তখন কিন্তু আমরা মানসিকভাবে স্ট্রং থাকি, এবং যেহেতু রেগুলার বিষয়টা, সো পিপল টেক ইট সিরিয়াসলি। কিন্তু একটু আগে আপনি যেটা বলছিলেন যে অনেক শিল্পী এখন সুইচ করেছে অন্য প্রফেশনে, আমার অনেক সাথে সহশিল্পী এখন দেশেই নাই অনেকে, যাদের সাথে আমরা কাজ করেছি। তো এটা কিন্তু অ্যালার্মিং আমাদের জন্য। সবাই মিলেমিশে কাজ করব, অনেক ছবি হবে। আজ থেকে 25 to 30 years ব্যাক, 30 বছর আগেই আমাদের ইন্ডাস্ট্রি 120টা ছবি হতো, এখন তো সর্বসাকুল্য 30টা হবে কিনা আমি নট শিওর। তো এই যে এই জিনিসটা যখন সব ঠিকঠাক হবে একসাথে, কমার্শিয়ালি সাকসেসফুল হবে,
মানুষ হলমুখী হবে, তখন এই চর্চাটা এমনি চলে আসবে। আগে আমরা এমনও দেখেছি একই চলচ্চিত্রে অনেক তারকা নির্ভর ছিল, এখন কিন্তু একের অধিক তারকা বা একজনের সাথে আরেকজন কাজ করার এই যে একটা ব্যাপার ছিল যে অনেক তারকা নির্ভর, প্রত্যেকের দর্শক প্রত্যেকে টেনে নিয়ে আসবে, গল্প নির্ভর ছবি, অনেক বাজেট থাকবে, পুরো কালচারটাই কিন্তু এখন নাই, জাস্ট বিকজ অফ বাজেট এবং যেহেতু মার্কেটটা খুব সংকুচিত হয়ে আসছে সেই জন্য। চমৎকার বলেছেন, যথার্থই বলেছেন। তো আমরা জানি যে আপনি পেশায় একজন আইনজীবীও, জি। এবং আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রির আমাদের সবার ড্রিম গার্ল আমরা বলি পরিমণি, তার যে একটা ঝামেলা ছিল বা তার একটা আইনি সমস্যা যখন ছিল তখন আপনি তার পাশে ছিলেন, তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে তার পাশে থেকেছেন, কিন্তু তার সাথে কোনো কাজ করা হয়নি কেন? এটা আসলে ওকে জিজ্ঞেস করতে হবে, পরিচালকদের জিজ্ঞেস করতে হবে। আচ্ছা। বাট আমি না, আপনার তো প্রোডাকশন হাউস আছে, আপনি কি আমি কখনো সেখানে চেষ্টা করেছেন কিনা? আমি কিছুটা আলাপ ওর সাথে করা আছে, যথার্থ গল্প এবং ঠিকঠাক স্ক্রিপ্ট পেলে আশা করছি এইটাও হয়তো আমার এই আশাটা পূর্ণ হবে। আচ্ছা, আমরা আশায় আছি যে পরিমণির সাথে আমরা আপনার একটি চলচ্চিত্র দেখব। তো যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করলে আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতেই সব সময় আর্টিস্টদেরকে নিয়ে অথবা ইন্ডাস্ট্রি রিলেটেড যারা থাকে তাদের নিয়ে কম বেশি রিউমার্স থাকে অথবা এলিগেশনস আসে তাদের উপর অনেক। সো এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় আসলে কি ধরনের এলিগেশনস এর আপনি সম্মুখীন হয়েছেন, অথবা এমন কোন এলিগেশনের সম্মুখীন হয়েছেন কিনা যেটা আপনাকে অ্যাকচুয়ালি অনেক কি বলা যায় এফেক্ট করেছে? সাম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রি রিলেটেড না, মানে এমন একটা হয়েছে যে কোনো একটা আইনগত সমস্যায় আমি আমার দুইজন কলিগ, দুইজন শিল্পী, দুজনের সাথেই পর্দা স্ক্রিন শেয়ার করছি। সামহাও আইনি পরামর্শের কারণে কোনো না কোনোভাবে মিস ইনফরমেশন দিয়েছে যে আমার ওর পক্ষে আইনি সহায়তা দিচ্ছে, এবং আলটিমেটলি একটা দূরত্ব তৈরি হয়েছে। বাট লেটলি আমি বোঝানোর চেষ্টা করেছি যে লুক, এরকম কিছুই না। আমি যখন পর্দায় কাজ করি তখন আমার অভিনেতা হিসেবে কাজ করেছি, আইনজীবী হিসেবে যখন কাজ করি আইনজীবী হিসেবে ডিফারেন্ট একটা জায়গা, এবং এটা আমি মনে করি আইনি সহায়তা দেয়া আমার দায়িত্ব, এবং আইনি বিষয়ে যে পাবেন, যে চাইবেন আমার কাছে, তারও কিন্তু একটা মৌলিক অধিকার, আইনি অধিকার যে সে আইনটা ঠিকঠাক মতো সেবাটা পাক। তো সেটা আমি সামা বোঝাতে চেষ্টা করছি, বাট খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমি এই ঝামেলা মিটমাট করতে গিয়ে কেন আইনি পরামর্শটা দিলাম। যেটা হয় আর কি, একই সাথে দুটো প্রফেশনে কাজ করলে এটা তো সবসময় বোধহয় আমার মনে হয় যে একটু ঝামেলায় পড়তেই হয় কোনো না কোনো ভাবে। যখন আমার এখানকার কলিগ অন্য একটা জায়গায় আমার কাছে হেল্প চাইছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াটা ভেরি ইজি। সো অনেকের কথা অথবা অনেকের একটা ধারণা সেটা হচ্ছে যারা মিডিয়াতে কাজ করে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের সংসার টেকে না, বিয়ে হয় না, অথবা বিয়ের পরেও হয়তো অনেক ধরনের ঝামেলা ফেস করে, এবং দেখা যায় তারকারা যেহেতু আসলে অনেক সময় লাইম লাইটে থাকে তাদের ঘটনাগুলোই বেশি আসে সামনে। আপনার কাছে কারণটা কি মনে হয়? আমি বলবো ওয়ার্ক নেচার একটা লোড থাকে, আমাদের টাইম টেবিল একটা ব্যাপার থাকে, এবং আমরা একটু ভুলনারেবল বা বলতে পারেন যে খুব ইজি, আমরা ইজিলি অনেকটা সেনসিটিভ এবং ভিক্টিমাইজড হয়ে যাই না। অনেক সময় অনেক কিছু না করেও আমাদের এসে ফেস করতে হয় যে এটা আমি করেছি কিনা, এইটা একটা ব্যাপার থাকে। আর আরেকটা কথা যে ডিভোর্স যে হচ্ছে শুধু তারকাদের সেরকম না, স্ট্যাটিস্টিক্স কিন্তু বলছে সাধারণ মানুষের ডিভোর্সের রেট অনেক বেশি। যেহেতু তারকারা লাইমলাইটে থাকে তাদেরটাই শুধু সামনে আসে। জি, এবং আমি করোনাকালীন সময়ে 70% আমি যদি ভুল না করে থাকি অধিক ডিভোর্স হয়েছে মেয়ে পক্ষ থেকে, সেটা সাধারণ মানুষের মধ্যে স্ট্যাটিস্টিক্স। তো সুতরাং এটা আমাদেরটা একটু হয়তোবা লাইমলাইটে আসে, বা দেখা যায় যে ঘুরতে গেলাম বা আমরা আপনার হানিমুনে গিয়েছি সেটাও কভার হলো, ডিভোর্স হয়েছে সেটাও কভার হচ্ছে যে ডিভোর্স, বাট ইটস নট দ্যাট সাধারণ মানুষেরও হচ্ছে। বাট কোনো ডিভোর্সই কারোর জন্যই কাম্য না। সংসার লাইফ ঠিকঠাক চলুক, এটাই সবাই আমরা দোয়াও করি, প্রার্থনাও করি। অবশ্যই তাই। আচ্ছা, আমাদের একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে লটারি সেগমেন্ট। এটা আমরা চেষ্টা করি যিনি গেস্ট থাকেন আমাদের সেই গেস্টকে দিয়েই আসলে তোলাতে, কিন্তু তারপর আমাদের কাছে মনে হয় বোধহয় একটু চিটিং হতে পারে। না, আপনি করলে দেখেন লাকিলি কিছু লটারিতে পাই কি। এখানে আসলে এখানে পাওয়ার বিষয়টা হচ্ছে এমন যে লটারি যদি আমি উঠাই আপনাকে কিছু করে দিতে হবে আর কি, বিষয়টা এমন। সো এখানে যেটা আসবে সেটা আপনাকে করে দিতে হবে। সো চিটিং যেন না হয় সেজন্য লটারিটা আমি উঠাচ্ছি, সো দ্যাট আমাদের দর্শকেরও মনে হয় যে বিষয়টা ট্রান্সপারেন্ট।
এটাতে যেটা আসবে সেটা আপনাকে করে দেখাতে হবে, অথবা আমি জানি না এটার ভিতরে আর কি কি আছে, প্রডিউসার লটারিও কিছু রেখেছে কিনা, টাকা পয়সা। আচ্ছা, এখানে বলা আছে যে আপনাকে, যেহেতু আপনি অভিনয় করেন, আপনার জন্য ইজি, আই গেস ইজি উঠিয়েছি, ডিপ জলের একটা ডায়লগ দিতে হবে। বেশ কয়েকটি চলচ্চিত্র একসাথে কাজ করেছি রিভিউ ভাইয়ের সাথে, তার প্রোডাকশন থেকে একদম শুরুর দিকে। পরবর্তীতে স্ক্রিপ্টও আসে নাই, করা হয় নাই। চেষ্টা করব, দেখি হয় কি না। ডিপজল ভাই খুব পপুলার শিল্পী, পরে না লোকে গাল বন্ধ করে। আরে কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। হস্তায় পাইছিলাম, বস্তায় বস্তায় কিনছি। এখন হস্তার তো 3 অবস্থা। আমার মনে হয় যদি প্রপারলি নাও হয়ে থাকে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন, তার কথা কাজ হয়েছে আপনাদের একসাথে, রাইট? হ্যাঁ, অনেক কাজ হয়েছে, আশা করি উনি ক্ষমা করে দিবেন। আচ্ছা, এরপরে রিভিউটা আসলে কি আসে ওনার কাছ থেকে সেটা আমাদেরকে প্লিজ একটু জানাবেন, যেভাবেই হোক না কেন। আচ্ছা, আমাদের আরেকটি রাউন্ড আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডে অবশ্যই কিছু কোয়েশ্চেন থাকে যেটা খুব অল্পের ভিতরে আনসার দিতে হয়, ইউ নো দ্যাট। সো প্রশ্ন আছে কিছু, স্কিপ করার কোনো অপশন নেই, আচ্ছা, যেভাবেই হোক আনসার দিতে হবে। সো শুরু করছি। অভিনেতা অথবা আইনজীবী, কোন পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বোথ। ভেরি টেকনিক্যাল আনসার, আমি জানতাম এমন কিছুই একটা হবে। আচ্ছা, আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টাকা। সো ওয়ালেটে টাকা এবং ক্রেডিট কার্ড, এটা ছাড়াও আর কোন জিনিসটা যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আপনাকে রাখতেই হয়? আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হয়, ভুলটাই বেশি হয়, সেটা নিয়ে আমরা রিগ্রেট করি। সো আপনার জীবনে নেওয়া সব থেকে ভুল ডিসিশন কোনটা ছিল? আই থিঙ্ক আমার একটা সুযোগ ছিল আমার সংসার জীবনটা ঠিক করার, বাট আমি সেটা করতে ব্যর্থ হয়েছি। আচ্ছা, ঠিক আছে। সো পুরনো কোন বান্ধবীকে আমান রেজা সব থেকে বেশি মিস করে? পুরনো বান্ধবী? যার সাথে এখন আর যোগাযোগ নেই। খেয়াল পড়ছে না সেরকম কেউ। তার মানে কাউকে মিস করেন না? না, কাউকে মিস করি না। নতুন কাউকে? নতুন আই ক্যান ডিক্লেয়ার, সরি, পরে আবার ঝামেলা হবে। আচ্ছা, মানে এটা নিয়ে তখন আবার ইয়ে হয়ে যাবে, মানে নতুন কেউ আছে তার মানে? আছেও বলছি না, নাইও বলছি না, মাঝখানেই থাকি। যেটা এটা হয় অবশ্যই থাকুক। আচ্ছা, এটা আমাদের জন্য সারপ্রাইজ থাকুক, আমরা জেনে নিব হয়তোবা। আমি কি অফ দি রেকর্ডে জানতে পারি কিনা পরে? আচ্ছা, ঠিক আছে, ট্রাই করবো মনে হয়। আচ্ছা, কোন জিনিসটা, মানে থাকে না আমাদের অনেক জিনিস নিয়ে ভয় থাকে, সো কোন এমন জিনিস যেটাকে আপনি অনেক বেশি ভয় পান? সেটা যে কোনো কিছু হতে পারে। আমার খুব মাঝে মধ্যে ভয় হয় যে, যদিও এটা জাগতিক সবার ক্ষেত্রেই বর্তায়, যে বাবা মা এখন আছেন, যখন থাকবে না তখন কি হবে আমাদের। আচ্ছা, মানে বাবা মা একটু বয়স হয়ে গেলে, যেটা সব সন্তানদের মধ্যেই কাজ করে। তো অনেকেই বলেন যে, থাকে অনেক ধরনের কথা থাকে, তো অনেকেই বলেন যে আপনার যে ভয়েস সেটা সিনেমার জন্য ঠিক না, এটা কতটুকু সত্যি বা মিথ্যা? অনেকে এটাও বলছেন আমি থাকবোই না মুভিতে। আচ্ছা, তাই হয়েছে কিনা? সেটা তো আমার মনে হয় না 15-16 বছর পরে এসে আমার মানে থাকারই শুরুর দিকে বলেছে অনেকেই বলেছেন, প্রায় আমার মনে হয় 80%-এর উপরে লোকে বলেছে। পরবর্তী তারাই কাজে নিয়েছে আবার। আচ্ছা, মানে তখন তাদের কানে এমন মনে হয়েছিল? মনে হচ্ছে আমি আনপ্রিপেয়ার ছিলাম, মনে হচ্ছে তারাও হয়তো ওই জিনিসটা, মনে হচ্ছে অভিনয় নিয়ে সিরিয়াস, আবার তাদেরও হয়তো বা ল্যাকিংস ছিল যে ছেলেটাকে কিভাবে আনতে হবে। বাট লেটলি যখন প্রচুর বিজ্ঞাপন করা শুরু করলাম, তারাই এখন বলছে টিভি করলেই তোমাকে দেখি, সবসময় প্রায় দেখি, এবং আমরা খুব হ্যাপি তুমি এত টিভিসি করছো। ইন্ডাস্ট্রির এই পড়তি অবস্থা, আমাদের কাজ নাই, বাট উই আর ভেরি হ্যাপি যে তুমি এখনো কাজ করছো। এবং আপনি পরবর্তীতে আপনার অভিনয় দিয়ে সেটা প্রুভও করেছেন যে না, এখনো চেষ্টা করছি, এবং সামহাউ এখন কিছুটা তারাই বলে যে ও খুব সিরিয়াস, এবং কাজের বিষয়ে কোনো সময় ও না থাকে না, ওকে নিতেই পারেন। আচ্ছা, তো নতুন যারা কাজ করছেন তাদের মধ্যে কার কাজ বেশি ভালো লাগে? আমি ব্যক্তিগতভাবে লাভ সিয়ামের কাজ খুব পছন্দ আমার। পরে যারা আসছেন তার মধ্যে সিয়ামের কাজ খুব ভালো লাগে। সীমান্ত করে একটা ছেলের সাথে কাজ করলাম অ্যান্টি হিরো হিসাবে, আমি মনে করি সেও খুব ভালো করছেন। লম্বা সীমান্ত, প্রিয়তমায় ছিল, হি ইজ এ ফ্যান্টাস্টিক আর্টিস্ট। আমি পেয়েছিলাম তাসকিনকে, কিন্তু আনফর্চুনেটলি চোখের সমস্যার কারণে সে আর কাজ করছে না।
আচ্ছা, তো অনেক ট্যালেন্ট আমাদের আছে। আপনি একজনও মেয়েদের নাম বলেননি। মেয়েরা কি ভালো কাজ করছে না? অবশ্যই মেয়েরা ভালো কাজ করছে, বাট আমি যেমন আমার অপরচুনিটি হচ্ছে ফারিয়ার সাথে কাজ করা, খুবই ন্যাচারাল ট্যালেন্ট, খুব ভালো কাজ করছে সে। মাহিমার সাথে ছোট্ট একটি চরিত্রে কাজ করেছিলাম, বাট আমি দেখেছি ভেরি ট্যালেন্টেড শি ইজ। এখন ববির সাথে কাজ করছি এবং সামহাও মনে হয়েছে যে দ্যাটস ওয়াই, এই কারণে এত বছর ববি কাজ করছেন, প্রতাপ নিয়ে কাজ করছেন আমাদের ববি। সো অবভিয়াসলি ট্যালেন্ট ইজ দেয়ার। পূজাচির কাজ দেখেছি সিয়ামের সাথেই, ভেরি ট্যালেন্টেড। তমার কথা না বললেই না, তমা মির্জা ইতিমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, ওর সাথেও আমার দুটো চলচ্চিত্রে কাজ করা হয়েছে। সো ট্যালেন্ট ইজ দেয়ার, শুধুমাত্র আমাদের পরিচালক প্রযোজকদের এবং দর্শকদের একটু হলমুখী হতে হবে, তাহলেই বোধহয় ঠিক হবে। আচ্ছা, এমন কোনো আর্টিস্ট যার সাথে কাজ করার ইচ্ছে রয়েছেন, ফিমেল আর্টিস্ট? ওই পরিমাণের কথাই তো বললেন। আচ্ছা, পরিমণি ছাড়া নতুন কেউ? নতুন অবভিয়াসলি পূজা কাজ করছেন, দিঘিও আসছেন, আমি নট শিওর কখন সুযোগ হবে, বাট ভালো কোনো চলচ্চিত্রের অফার আসলে আমি কাজ করব অবশ্যই। আচ্ছা, বাংলাদেশের কোন অভিনেতা বা অভিনেত্রীর অ্যাক্টিং দেখে একটু জেলাস ফিল হয় আর কি, যে যদি এমন করতে পারতাম? আই থিঙ্ক রাজ্জাক আঙ্কেল। আচ্ছা, আমি ফ্যান অফ উত্তম কুমার, যদিও সে ওপার বাংলার। সালমান শাহ সামহাও যে একটা ম্যাজিক ছিল, এবং আমার মনে হয় এটা এখন এই 30 বছরও কেউ করতে পারেনি, অদূর ভবিষ্যতে কে করবে আমি ঠিক জানি না, না বললেই না সাকিব ভাই। ধন্যবাদ আপনাকে, আপনি সবগুলো প্রশ্নের উত্তর বেশ সঠিক এবং বেশ কার্যের সাথে দিয়েছেন। তো আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা, আপস অ্যান্ড ডাউন থাকবেই, কাজ হচ্ছে অনেক, আমরা যেটা হয় আপনি কিছু বলছেন, কিছু না আগে আমরা বেশ একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এখনো পর্যন্ত জানি না আসলে কোন দিকে কি যাচ্ছে। তবুও আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ, আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকুক, কারণ বিনোদনের অবশ্যই দরকার আছে, এবং আমাদের সমাজ বদলের হাতিয়ারও কিন্তু আমরা বলে থাকি আমাদের চলচ্চিত্র, নাটক, এগুলো। সো নিজেকে আসলে কোথায় দেখতে চাচ্ছেন এখন থেকে আরো 5 বছর পর? আমি এই 16 বছরে যেটা হয়েছে যে অনেকটাই মানুষের কাছে পৌঁছেছি, যেটা এখন বুঝি আমি, মনে হয় 2018-19 সালের পর থেকে। তো আমি চাই যতটা পথ আসছি এটা আরও গতিটা আরও বেশি পাক, আরও বেশি বেশি মানুষের কাছে যাই, এবং যেই নায়কের চরিত্রগুলো আমি করেছি সেই নায়কগুলো আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে আসুক। অবশ্যই, যেই চরিত্রগুলো আসলে পজিটিভলি উপস্থাপন করা হয়েছে একদম সেগুলো। আর এমনি যদি বলি যে অবসর সময় কি করতে ভালো লাগে? আমি ওয়ার্কআউট করতে খুব পছন্দ করি, জিম, হেঁটে হাঁটাটা আমার একটা নিয়মিত রুটিন। ঘুরতে খুব পছন্দ করি, ইতিমধ্যে প্রায় 29টি দেশে ঘুরে আসছি। আচ্ছা, তো ঘুরতে খুব ভালো। যখন পছন্দ করেন তখন সাথে কে থাকলে বেশি ভালো লাগবে? স্পেশাল কেউ তো নাই, বাট আমার দুটো ফ্রেন্ড আছে, রনি ভাই এন্ড সাইমন ভাই। এই দুজন থাকলে খুব এনজয় করি, বিকজ উই মেক লট অফ ফান। এবং সর্বশেষ ট্রিপটা রনি ভাই আর আমার একটা ব্যারিস্টার কলিগ দুর্বার, তারা ছিল, আমরা একসাথে ইউরোপে গিয়েছিলাম। সো অ্যামেজিং টাইম। এই দুজন থাকলে ট্রাভেল বাডি আপনার? একদম ট্রাভেল বাডি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আপনারা দেশীয় চলচ্চিত্র, দেশীয় সংস্কৃতির সাথেই থাকেন, বেশি বেশি সংস্কৃতি এবং বিনোদনের চর্চা করেন, কেননা এই মুহূর্তে খুব খুব প্রয়োজন যে একদম রুট লেভেল থেকে সবাই বিনোদনের সাথে থাকে, কারণ খুব ক্রান্তিকাল আমরা পার করছি। আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে আসার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা এটি নিউজের পক্ষ থেকে, এবং ঈদের আরও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক, এবং আপনারা অবশ্যই এটি নিউজের সঙ্গেই থাকবেন সেই কামনায় আজ এই পর্যন্তই। ঈদ মোবারক। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে, হারিয়ে যাও এক মখমলি অনুভবে। তিব্বত লাক্সারি সোপ। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা।